নমস্কার। শুরু করছি আজকের গল্প পাঠ। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শেষের পরিচয়। উপন্যাসটা আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাব। আজ দ্বিতীয় পর্ব। পরদিন অপরাহ্নের কাছাকাছি দুই বন্ধু চায়ের সরঞ্জাম সম্মুখে লইয়া টেবিলে আসিয়া বসিল। টিপটে চায়ের জল তৈরি হইয়া উঠিতে বিলম্ব দেখিয়া রাখাল চামচে ডুবাইয়া ঘন ঘন তাগিদ দিতে লাগিল। তারক কহিল, নামের মাহাত্ম্য দেখলে তো? রাখাল বলিল, অবিশ্বাস করে মা দুর্গাকে তুমি খামোকা চটিয়ে দিলে বলেই তো যাত্রাটা নিষ্ফল হলো, নইলে হতো না। প্রতিবাদে তারক শুধু হাসিয়া ঘাড় নাড়িল। সত্যই কাল কাজ হয় নাই। ব্রজবাবু বাড়ি ছিলেন না, কোথায় নাকি নিমন্ত্রণ ছিল, এবং মামাবাবু কিঞ্চিত অসুস্থ থাকায় একটু সকাল সকাল আহারাদি সারিয়া শয্যা গ্রহণ করিয়াছিলেন। রাখাল বাটির মধ্যে দেখা করিতে গেলে সে যে এখনো তাহাদের মনে রাখিয়াছে এই বলিয়া ব্রজবাবুর স্ত্রী বিস্ময় প্রকাশ করিয়াছিলেন, এবং ফিরিবার সময় অন্যর চোখের অন্তরালে রেণু আসিয়া মৃদুকণ্ঠে ঠিক এই মর্মেই অনুযোগ জানাইয়াছিল, তোমার বাবাকে বলতে ভুলো না যে আমি সন্ধ্যার পরে কাল আবার আসব, আমার বড় দরকার। আচ্ছা, কিন্তু চাকরদেরও বলে যাও। সুতরাং ব্রজবাবুর নিজস্ব ভৃত্যটিকেও কথা রাখাল বিশেষ করিয়া জানাইয়া আসিয়াছিল, কিন্তু যথাসময়ে বাসায় পৌঁছিতে পারে নাই। আসিয়া দেখিল দরজার কড়ায় জড়ানো এক টুকরো কাগজ, তাহাতে পেন্সিলে লেখা, আজ দেখা হলো না, কাল বৈকাল 5টায় আসব, নো মা। আজ সেই 5টার আশাতেই দুই বন্ধুতে পথ চাহিয়া আছে, কিন্তু এখনো তার মিনিট 20 বাকি। তারক তাগাদা দিয়ে কহিল, যা হয়েছে ঢালো, তার আসবার আগে এ সমস্ত পরিষ্কার করে ফেলার চাই। কেন, মানুষে চা খায় এ কি তিনি জানেন না? দেখো রাখাল, তর্ক করো না। মানুষে মানুষের অনেক কিছু জানে, তবু তার কাছেই অনেক কিছু সে আড়াল করে। গরু বাছুরের এ প্রয়োজন হয় না, তাছাড়া এগুলোই বা কি? এই বলিয়া অ্যাশট্রে সমেত সিগারেটের টিনটা তুলিয়া ধরিল। বলিল, পৌরুষ করে এও তাকে দেখাতে হবে নাকি? রাখাল হাসিয়া ফেলিল, দেখে ফেললেও তোমার ভয় নেই তারক? অপরাধী যে কে তিনি ঠিক বুঝতে পারবেন। তারক খোঁচাটা অনুভব করিল, বিরক্তি চাপিয়া বলিল, তাই আশা করি। তবু আমাকে ভুল বুঝলে ক্ষতি নেই, কিন্তু একদিন যাকে মানুষ করে তুলেছিলেন তাকে বুঝতে না পারলে তার অন্যায় হবে। সত্যই, তবু আমাকে ভুল বুঝলেও ক্ষতি নেই। রাখাল কিছুমাত্র রাগ করিল না, হাসি মুখে নিঃশব্দে চা ঢালিতে প্রবৃত্ত হইল। তারক চা খাইতে আরম্ভ করি মিনিট 2 পরে কহিল, হঠাৎ এমন চুপচাপ যে? কি করি, তিনি আসবার আগে সেই 999-এর ধাক্কাটা মনে মনে একটু সামলে রাখছি ভাই, বলিয়া সে পুনশ্চ একটু হাসিল। শুনিয়া তারকের গা জ্বলিয়া গেল, কিন্তু এবার সেও চুপ করিয়া রহিল। চা খাওয়া সমাপ্ত হইলে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া দুজনে প্রস্তুত হইয়া রহিল। ঘড়িতে 5টা বাজিল। ক্রমশ 5, 10, 15 মিনিট
অতিক্রম করিয়া ঘড়ির কাঁটার নিচের দিকে ঝুলিয়া পড়িতে লাগিল, কিন্তু তাহার দেখা নাই। উন্মুখ অধীরতায় সমস্ত ঘরটা যে ভিতরে ভিতরে কণ্টকিত হইয়া উঠিয়াছে, তাহা প্রকাশ করিয়া না বলিলেও পরস্পরের কাছে অবিদিত নাই। এমনি সময়ে সহসা তারক বলিয়া উঠিল, এ কথা ঠিক যে তোমার নতুন মা অসাধারণ স্ত্রীলোক। রাখাল অতি বিস্ময়ে অবাক হইয়া বন্ধুর মুখের প্রতি চাহিয়া রহিল। তারক বলিল, নারীর এমনি ইতিহাস শুধু বইয়ে পড়েছি, কিন্তু চোখে দেখিনি। যাদের চিরদিন দেখে এসেছি তারা ভালো, তারা সতীসাধ্যী, কিন্তু ইনি যেন। কথাটা সম্পূর্ণ হইবার আর অবসর পাইল না। রাজু, আসতে পারি বাবা? উভয়ই সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল। রাখাল দ্বারের কাছে আসিয়া হেঁট হইয়া প্রণাম করিল, কহিল, আসুন। তারক ক্ষণকাল ইতস্তত করিল, কিন্তু তখনই পায়ের কাছে আসিয়া সেও নমস্কার করিল। সকলে বসিবার পরে রাখাল বলিল, কাল সব দিক দিয়েই যাত্রা হলো নিষ্ফল। কাকাবাবু বাড়ি নেই, মামাবাবু গুরুভোজনে অসুস্থ এবং শয্যাগত। আপনাকে নিরর্থক ফিরে যেতে হয়েছিল, কিন্তু এর জন্যে আসলে দায়ী হচ্ছে তারক। ওকে এইমাত্র তার জন্য আমি ভৎসনা করছিলাম। খুব সম্ভব অপরাধের গুরুত্ব বুঝে ও অনুতপ্ত হয়েছে। না দেবে ও মা দুর্গাকে রাগিয়ে, না হবে আমাদের যাত্রা পণ্ড। তারক ঘটনাটি খুলিয়া বলিল। নতুন মা হাসি মুখে প্রশ্ন করিলেন, তারক বুঝি এসব বিশ্বাস করো না? বিশ্বাস করি বলেই তো ভয় পেয়েছিলাম, আজ বোধ হয় কিছু আর হবে না। তাহার জবাব শুনিয়া নতুন মা হাসিতে লাগিলেন। পরে জিজ্ঞাসা করিলেন, কারো সঙ্গেই দেখা হলো না? রাখাল কহিল, তা হয়েছে মা। বাড়ির গিন্নি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, পথ ভুলে এসেছি কিনা। ফেরবার মুখে রেণুও ঠিক ওই নালিশই করলে, অবশ্য আড়ালে। তাকেই বলে এলাম বাবাকে জানাতে আমি আবার কাল সন্ধ্যায় আসব, আমার অত্যন্ত প্রয়োজন। জানি আর যেই বলতে ভুলুক, সে ভুলবে না। তোমরা আজ আবার যাবে? হ্যাঁ, সন্ধ্যার পরেই। ওরা সবাই বেশ ভালো আছে? তা আছে নতুন মা। নতুন মা চুপ করিয়া রহিলেন। কিছুক্ষণ ধরিয়া মনের অনেক দ্বিধা সংকোচ কাটাইয়া বলিলেন, রেণু কেমনটি দেখতে হয়েছে রাজু? রাখাল বিস্ময়াপন্ন মুখে প্রথমটা স্তব্ধ হইয়া রহিল, পরে কৃত্রিম ক্রোধের স্বরে কহিল, প্রশ্নটি তো শুধু বাহুল্য নয় মা, হলো অন্যায়। নতুন মার মেয়ে দেখতে কেমন হওয়া উচিত এ কি আপনি জানেন না? তবে রংটা বোধহয় একটুখানি বাপের ধার ঘেঁষে গেছে, ঠিক স্বর্ণচাপা বলা চলে না। বলুন, তাই কি নয় নতুন মা? মেয়ের কথায় মায়ের দুই চোখ ছলছল করিয়া আসিল। দেওয়ালের ঘড়ির দিকে এক মুহূর্ত মুখ তুলিয়া বলিলেন, তোমাদের বার হবার সময় বোধহয় হয়ে এলো। না, এখনো ঘন্টা দুই দেরি। তারক গোড়ায় দুই একটা ছাড়া আর কথা কহে নাই। উভয়ের কথোপকথন মন দিয়া শুনিতেছিল। যে অজানা মেয়েটির অশুভ অমঙ্গলময় বিবাহ সম্বন্ধ ভাঙিয়ে দিবার সংকল্প তাহারা গ্রহণ করিয়াছে, সে কেমন দেখিতে জানিতে তাহার আগ্রহ ছিল, কিন্তু ব্যগ্রতা ছিল না। কিন্তু
এই যে রাখাল বর্ণনা করিল না, শুধু অনুযোগের কণ্ঠে মেয়েটির রূপের ইঙ্গিত করিল। সে যেন তাহার অন্ধকার অবরুদ্ধ মনের 10 দিকের 10খানা জানালা খুলিয়া আলোকে আলোকে চকিত চঞ্চল করিয়া দিল। এতক্ষণ সে যেন দেখিয়েও কিছু দেখে নাই। এখন মায়ের দিকে চাহি, অকস্মাৎ তাহার বিস্ময়ের সীমা রহিল না। নতুন মার বয়স 35-36, রূপে খুঁত নাই তা নয়। সুমুখের দাঁত দুটি উঁচু, তাহা কথা কহিলেই চোখে পড়ে। বর্ণ সত্যই স্বর্ণ চাঁপার মতো, কিন্তু হাত পায়ের গড়ন ননি মাখনের সহিত কোনো মতেই তুলনা করা চলে না। চোখ দীর্ঘায়ত নয়, নাকও বাঁশি বলিয়া ভুল হওয়া অসম্ভব, কিন্তু একহারা দীর্ঘ ছন্দ দেহে সুষমা ধরে না। কোথায় কি আছে না জানিয়া অত্যন্ত সহজে মনে হয় প্রচণ্ড মর্যাদার এই পরিণত নারী দেহটি যেন কানায় কানায় পরিপূর্ণ। আর সবচেয়ে চোখে পড়ে নতুন মার আশ্চর্য কণ্ঠস্বর, মাধুর্যের যেন অন্ত নাই। তারকের চমক ভাঙিল নতুন মার জিজ্ঞাসায়। তিনি হঠাৎ যেন ব্যাকুল হইয়া প্রশ্ন করিলেন, রাজু, তোমার কি মনে হয় বাবা, এ বিয়ে বন্ধ করতে পারবে? সে কথা তো বলা যায় না মা। তোমার কাকাবাবুকে কিছুই দেখবেন না, কোনো কথাই কানে তুলবেন না। রাখাল বলিল, চোখ কান তো তার আর নেই মা। তিনি দেখেন মামাবাবুর চোখে, শোনেন গিন্নির কানে। আমি জানি এ বিয়ের সম্বন্ধ তাঁরাই করেছেন। কর্তা তবে কি করেন? যা চিরদিন করতেন, সেই গোবিন্দজির সেবা। এখন শুধু তার উগ্রতা বেড়ে গেছে শত গুণে। দোকানে যাবারও বড় সময় পান না, সেই গোবিন্দজির সেবা। ঠাকুরঘর থেকে বার হতেই বেলা পড়ে আসে। তবে বিষয় আশয় কারবার ঘর সংসার দেখে কে? কারবার দেখেন মামা, আর সংসার দেখেন তার মা, অর্থাৎ শাশুড়ি। কিন্তু আমাকে জিজ্ঞাসা করে লাভ কি বলুন? কিছুই আপনার অজানা নয়। একটু থামিয়া বলিল, আমরা আজও যাব সত্যি, কিন্তু তার নিশ্চিত পরিণামও আপনার জানা নতুন মা। নতুন মা চুপ করিয়া রহিলেন, শুধু মুখ দিয়ে একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস পড়িল, বোধহয় নিরুপায়ের শেষ মিনতি। হঠাৎ শোনা গেল বাহিরে কে যেন জিজ্ঞাসা করিতেছে, ওহে ছেলে, ওহে, এইটি রাজুবাবুর ঘর? বালক কণ্ঠে জবাব হইল, না মশাই, রাখালবাবুর বাসা। হাঁ হাঁ, তাকেই খুঁজছি। এই বলিয়া এক পৌর ভদ্রলোক দ্বার ঠেলিয়া ভিতরে মুখ বাড়াইয়া বলিলেন, রাজু আছো? বা, এই তো হে। রাখালের প্রতি চোখ পড়িতেই সরল স্নিগ্ধ হাস্যে গৃহের মাঝখানে আসিয়া দাঁড়াইলেন। বলিলেন, ভেবেছিলাম বুঝি খুঁজেই পাব না। বাহ, দিব্যি ঘরটি তো। হঠাৎ শেলফের ঈষৎ অন্তরালবর্তিনী মহিলাটির প্রতি দৃষ্টি পড়ায় একটু বিব্রত বোধ করিলেন। পিছু হটিয়া দ্বারের কাছে আসিয়া কিন্তু স্থির হইয়া দাঁড়াইলেন। কয়েক মুহূর্ত নিরীক্ষণ করার পরে বলিলেন, নতুন বউ না?
বলিয়েই ঘাড় ফিরাইয়া তিনি রাখালের প্রতি চাহিলেন। একটা কঠিনতম অবমাননার মর্মস্তুদ দৃশ্য বিদ্যুৎ বেগে রাখালের মনশ্চক্ষে ভাসিয়ে উঠিয়া মুখ তাহার মরার মতো ফ্যাকাশে হইয়া গেল। তারক ব্যাপারটা আন্দাজ করিয়াও করিতে পারিল না, তথাপি অজানা ভয়ে সেও হতবুদ্ধি হইয়া রহিল। ভদ্রলোক পর্যায়ক্রমে সকলের প্রতি দৃষ্টিপাত করিয়া হাসিয়া ফেলিলেন। তোমরা করছিলে কি? ষড়যন্ত্র? গুলির আড্ডায় কনস্টেবল ঢুকে পড়লেও তো তারা এত আঁতকে ওঠে না। হয়েছে কি নতুন বউ? নতুন বউ তো। মহিলা চৌকি ছাড়িয়া দূর হইতে ভূমিষ্ঠ প্রণাম করিয়া একধারে সরিয়া দাঁড়াইলেন, বলিলেন, হ্যাঁ, আমি নতুন বউ। বসো বসো। ভালো আছো? বলিয়া তিনি নিজেই অগ্রসর হইয়া চৌকি টানিয়া উপবেশন করিলেন। বলিলেন, নতুন বউ, আমার রাজুর মুখের পানে একবার চেয়ে দেখো। ও বোধহয় ভাবলে আমি চিনতে পারা মাত্র তোমাকে যুদ্ধে আহ্বান করে এক ঘোরতর সংগ্রাম বাঁধিয়ে দেব। ওর ঘরে জিনিসপত্র আর থাকবে না, ভেঙে তছনছ হয়ে যাবে। তাহার বলার ভঙ্গিতে শুধু কেবল তারক ও রাখালি নয়, নতুন মা পর্যন্ত মুখ ফিরাইয়া হাসিয়া ফেলিলেন। তারক এতক্ষণে নিঃসন্দেহে বুঝিল ইনিই ব্রজবাবু। তাহার আনন্দ ও বিস্ময়ের অবধি রহিল না। ব্রজবাবু অনুরোধ করিলেন, দাঁড়িয়ে থেকো না নতুন বউ, বসো। তিনি ফিরিয়া আসিয়া বসিলে ব্রজবাবু বলিতে লাগিলেন, পরশু রেনুর বিয়ে। ছেলেটি স্বাস্থ্যবান, সুন্দর, লেখাপড়া করেছে, আমাদের জানা ঘর। বিষয় সম্পত্তির টাকা কড়িও মন্দ নয়। এই কলকাতা শহরেই খানচারেক বাড়ি আছে। এ পাড়া ও পাড়া বললেই হয়। যখন ইচ্ছে মেয়ে জামাইকে দেখতে পাওয়া যাবে। মনে হয় তো সকল দিকেই ভালো হলো। একটু থামিয়া বলিলেন, আমাকে তো জানোই নতুন বউ, সাধ্যি ছিল না নিজে এমন পাত্র খুঁজে বার করি। সবই গোবিন্দর কৃপা। এই বলিয়া তিনি ডান হাতটা কপালে ঠেকাইলেন। কন্যার সুখ সৌভাগ্যের সুনিশ্চিত পরিণাম কল্পনায় উপলব্ধি করিয়া তাহার সমস্ত মুখ স্নিগ্ধ প্রসন্নতায় উজ্জ্বল হইয়া উঠিল। সকলেই চুপ করিয়া রহিলেন। একটা তিক্ত ও একান্ত অপ্রীতিকর বিরুদ্ধ প্রস্তাবে এই মায়াজাল তাহারই চক্ষের সম্মুখে ছিন্ন ভিন্ন করিয়া দিতে কাহারও প্রবৃত্তি হইল না। ব্রজবাবু বলিলেন, আমাদের রাখাল রাজকে তো আর চিঠিতে নিমন্ত্রণ করা যায় না, ওকে নিজে গিয়ে ধরে আনতে হবে। ও ছাড়া আমার করবেই বা কে? কাল রাত্রে ফিরে গিয়ে রেনুর মুখে যখন খবর পেলাম রাজু এসেছিল, কিন্তু দেখা হয়নি, তার বিশেষ প্রয়োজন, কাল সন্ধ্যায় আবার আসবে, তখনই স্থির করলাম এ সুযোগ আর নষ্ট হতে দিলে চলবে না। যেমন করে হোক খুঁজে পেতে তার বাসায় গিয়ে আমাকে ওই ত্রুটি সংশোধন করতেই হবে। তাই দুপুরবেলায় আজ বেরিয়ে পড়লাম। কিন্তু কার মুখ দেখে বেরিয়েছিলাম মনে নেই। আমার এক কাজে কেবল দু কাজ নয়, আমার সকল কাজ আজ সম্পূর্ণ হল। স্পষ্টই বোঝা গেল তাহার ভাগ্য বিড়ম্বিত একমাত্র কন্যার বিবাহ ব্যাপারটিকে লক্ষ্য করিয়াই তিনি কথা উচ্চারণ করিয়াছেন। মেয়েটা যেন তাহার অপরিজ্ঞাত জীবনযাত্রার পূর্বক্ষণে জননীর অপ্রত্যাশিত আশীর্বাদ লাভ করিল।
রাখাল অত্যন্ত নিরীহের মতো মুখ করিয়া কহিল, বেরোবার সময় মামাবাবু ছিলেন বলে কি মনে পড়ে? কেন বলো তো? তিনি ভাগ্যবান লোক, বেরোবার সময়ে তার মুখ দেখে থাকলে হয়তো। ও তাই? ব্রজবাবু হাসিয়া উঠিলেন। নতুন মা রাখালের মুখের প্রতি অলক্ষ্যে একটুখানি চাহিয়েই মুখ ফিরাইলেন। তাহার হাসির ভাবটা ব্রজবাবুর চোখ এড়াইল না। বলিলেন, রাজু, কথাটা তোমার ভালো হয়নি। যাই হোক, সম্পর্কে তিনি নতুন বউয়েরও ভাই হন। ভাইয়ের নিন্দে বোনেরা কখনো সইতে পারে না। উনি বোধ করি মনে মনে রাগ করলেন। রাখাল হাসিয়া ফেলিল, ব্রজবাবুও হাসিলেন। বলিলেন, অসঙ্গত নয়, রাগ করারই কথা কিনা। তারকের সহিত এখনো তাহার পরিচয় ঘটে নাই। লোভটা সে সংবরণ করিতে পারিল না। বলিল, আজ বার হবার সময়ে আপনি দুর্গা নাম উচ্চারণ করেননি নিশ্চয়? ব্রজবাবু প্রশ্নের তাৎপর্য বুঝিতে পারিলেন না। বলিলেন, কই না, অভ্যাস মতো আমি গোবিন্দ স্মরণ করি। আজও হয়তো তাঁকেই ডেকে থাকব। তারক কহিল, তাতেই যাত্রা সফল হয়েছে। ও নামটা করলে শুধু হাতে ফিরতে হতো নিশ্চয়ই। ব্রজবাবু তথাপি তাৎপর্য বুঝিতে পারিলেন না, চাহিয়া রহিলেন। রাখাল তারকের পরিচয় দিয়া কালকের ঘটনা বিবৃত করিয়া কহিল, ওর মতে দুর্গা নামে কার্য পণ্ড হয়। কালকে যে আপনার দেখা না পেয়ে আমাদের বিফল হয়ে ফিরতে হয়েছিল, তার কারণ বার হবার সময় আমি দুর্গা নাম উচ্চারণ করেছিলাম। হয়তো এরকম দুর্ভোগ ওর কপালে পূর্বেও ঘটে থাকবে, তাই ওর নামটার ওপরেই তারক চটে আছে। শুনিয়া ব্রজবাবু প্রথমটা হাসিলেন, পরে হঠাৎ ছদ্ম গাম্ভীর্যে মুখখানা অতিশয় ভারী করিয়া বলিলেন, হয় রে রাখাল রাজ, হয়। ওটা মিথ্যে নয়। সংসারে নাম ও দ্রব্যের মহিমা কেউ আজও সঠিক জানে না। আমিও একজন রীতিমতো ভুক্তভোগী। ফুট করাই নাম করলে আর আমার রক্ষে নেই। জিজ্ঞাসু মুখে সকলেই চোখ তুলিয়া চাহিল। রাখাল সহাস্যে জিজ্ঞাসা করিল, কিসে? ব্রজবাবু বলিলেন, তবে ঘটনাটা বলি শোনো। ব্রজবিহারী বলে ছেলেবেলায় আমার ডাকনাম ছিল বলাই। ভয়ানক ফুট করাই খেতে ভালোবাসতাম, ভুগতামও তেমনি। আমার এক দূর সম্পর্কের ঠাকুমা সাবধান করে বলতেন, বলাই কলাই খেও না, জানালা ভেঙে বউ পালাবে, দেখতে পাবে না। ভেবে দেখো দেখি, ছেলেবেলার ফুট করাই খাওয়ায় বুড়ো বয়সে আমার কি সর্বনাশ হলো। হে কি দ্রব্যের দোষগুণের একটা বড় প্রমাণ নয়? যেমন দ্রব্যের তেমনি নামেরও আছে বই কি। তারক ও রাখাল লজ্জায় অধোবদন হইল। নতুন মা ঈষৎ মুখ ফিরাইয়া চাপা ভর্ৎসনা করিয়া কহিলেন, ছেলেদের সামনে এ তুমি করছো কি? কেন? ওদের সাবধান করে দিচ্ছি, প্রাণ থাকতে যেন কখনো ওরা ফুট করাই না খায়। তবে তাই করো, আমি উঠে যাই। ওই তো তোমার দোষ নতুন বউ, চিরকাল কেবল তারাই লাগাবে আর রাগ করবে, একটা সত্যি কথা কখনো বলতে দেবে না। ভাবলাম
আসল দোষটা যে সত্যিই কার, এতকাল পরে খবরটা পেলে তুমি খুশি হয়ে উঠবে, তা হলো উল্টো। নতুন মা হাত জোড়ো করিয়া কহিলেন, হয়েছে, এবার তুমি থামো। রাজু। রাখাল মুখ তুলিয়া চাহিল। নতুন মা বলিলেন, তুমি যে জন্যে কাল গিয়েছিলে ওকে বলো। রাখাল একবার ইতস্তত করিল, কিন্তু ইঙ্গিতে পুনশ্চ সুস্পষ্ট আদেশ পাইয়া বলিয়া ফেলিল, কাকাবাবু, রেনুর বিবাহ তো ওখানে কোনো মতেই হতে পারে না। শুনিয়া ব্রজবাবু এবার বিস্ময়ে সোজা হইয়া বসিলেন। তাহার রহস্য কৌতুকের ভাবটা সম্পূর্ণ তিরোহিত হইল। বলিলেন, কেন পারে না? কেন পারে না? রাখাল কারণটা খুলিয়া বলিল, কে তোমাকে বললে? রাখাল ইঙ্গিতে দেখাইয়া বলিল, নতুন মা। ওকে কে বললে? আপনি ওকেই জিজ্ঞাসা করুন। ব্রজবাবু স্তব্ধভাবে বহুক্ষণ বসিয়া থাকিয়া প্রশ্ন করিলেন, নতুন বউ, কথাটা কি সত্যি? নতুন মা ঘাড় নাড়িয়ে জানাইলেন, হাঁ, সত্য। ব্রজবাবুর চিন্তার সীমা রহিল না। অনেকক্ষণ নিঃশব্দে কাটিলে বলিলেন, তা হলেও উপায় নেই। রেনুর আশীর্বাদ গায়ে হলুদ পর্যন্ত হয়ে গেছে, পরশু বিয়ে। একদিনের মধ্যে আমি পাত্র পাব কোথায়? নতুন মা আশ্চর্য হইয়া বলিলেন, তুমি তো নিজে পাত্র খুঁজে আনোনি মেজকর্তা, যারা এনেছিলেন তাদের হুকুম করো। ব্রজবাবু বলিলেন, তারা শুনবে কেন? তুমি তো জানো নতুন বউ, হুকুম করতে আমি জানি নে। কেউ আমার তাই কথা শোনে না, তারা তো পোর। কিন্তু তুমি কি কখনো আমার কথা শুনেছ? আজ সত্যি করে বলো দেখি। হয়তো বিগত দিনের কি একটা কঠিন অভিযোগ এই উল্লেখটুকুর মধ্যে গোপন ছিল। সংসারে এই দুটি মানুষ ছাড়া আর কেহ তাহা জানে না। নতুন মা উত্তর দিতে পারিলেন না। গভীর লজ্জায় মাথা হেঁট করিলেন। কয়েক মুহূর্ত নীরবে কাটিল। ব্রজবাবু মাথা নাড়িয়ে অনেকটা যেন নিজের মনেই বলিয়া উঠিলেন, অসম্ভব। রাখাল মৃদুকণ্ঠে প্রশ্ন করিল, অসম্ভব কি কারণে কাকাবাবু? ব্রজবাবু বলিলেন, অসম্ভব বলেই অসম্ভব রাজু। নতুন বউ জানে না, জানবার কথাও নয়, কিন্তু তুমি তো জানো। তাহার কণ্ঠস্বরে চোখের দৃষ্টিতে নিরাশা যেন ফুটিয়া পড়িল। অন্যথার কথা যেন তিনি ভাবিতেই পারিলেন না। নতুন মা মুখ তুলিয়া চাহিলেন, বলিলেন, নতুন বউ তো জানে না, তাকে বুঝিয়েই বলো না মেজকর্তা, অসম্ভব কিসের জন্যে? রেনুর মা নেই, তার বাপ আবার যাকে বিয়ে করেছে তার ভাই চায় পাগলের হাতে মেয়ে দিতে, তাই অসম্ভব। কিছুতেই ঠেকানো যায় না। এই কি তোমার শেষ কথা? তাহার মুখের পরে ক্রোধ, করুণা না তাচ্ছিল্য, কিসের ছায়া যে নিঃসংশয়ে দেখা দিল বলা কঠিন। দেখিয়া ব্রজবাবুর তৎক্ষণাৎ স্মরণ হইল যে অবাধ্য নতুন বউয়ের বিরুদ্ধে এইমাত্র তিনি অভিযোগ করিয়াছেন। সেই রাখালের মনে পড়িল যে নতুন মা বাল্যকালে তাহার হাত ধরিয়ে নিজের স্বামী গৃহে আনিয়েছিলেন। ইনি সেই।
লজ্জা ও বেদনায় অভিসিঞ্চিত যে গৃহের আলো বাতাস স্নিগ্ধ হাস্য পরিহাসের মুক্ত স্রোতে অভাবনীয় সহৃদয়তায় উজ্জ্বল হইয়া আসিতেছিল, এক মুহূর্তেই আবার তাহা শ্রাবণের অমানিসার অন্ধকারের বোঝা হইয়া উঠিল। রাখাল ব্যস্ত হইয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইয়া বলিল, মা, অনেকক্ষণ তো আপনি পান খাননি। আমার মনে ছিল না মা, অপরাধ হয়ে গেছে। নতুন মা কিছু আশ্চর্য হইলেন। পানের দরকার নেই বাবা। নেই বই কি, ঠোঁট দুটি শুকিয়ে কালো হয়ে উঠেছে। কিন্তু আপনি ভাবছেন এখনই বুঝি হিন্দুস্থানি পানালার দোকানে ছুটব? না মা, সে বুদ্ধি আমার আছে। এসো তো তারক, এই মোড়টার কাছে আমাকে একটু দাঁড়াবে। এই বলিয়া সে বন্ধুর হাতে একটা প্রচণ্ড টান দিয়া দ্রুত বেগে দুজনে ঘরের বাহিরে চলিয়া গেল। এইবার নিরালা গৃহের মধ্যে মুখোমুখি বসিয়া দুজনেই সংকোচে মরিয়া গেলেন। নিঃসম্পর্কীয় যে দুটি লোক মেঘখণ্ডের ন্যায় এতক্ষণ আকাশের সূর্যলোক বাধাগ্রস্ত রাখিয়াছিল, তাহাদের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে বিনির্মুক্ত রবি করে ঝাপসা কিছুই আর রহিল না। স্বামী স্ত্রীর গভীর ও নিকটতম সম্বন্ধ যে এমন ভয়ঙ্কর বিকৃত ও লজ্জাকর হইয়া উঠিতে পারে, এই নিভৃত নির্জনতায় তাহা ধরা পড়িল। ইতিপূর্বের হাস্য পরিহাসের অবতারণা যে কত অশোভন ও অসঙ্গত, এ কথা ব্রজবাবুর মনে পড়িল এবং অপরিচিত পুরুষদের সম্মুখে ওই লজ্জাবলুণ্ঠিত নিঃশব্দ নারীর উদ্দেশ্যে অবক্ষিপ্ত ফুট কড়াইয়ের রসিকতা যেন এখন তাহার নিজেরই কান মলিয়ে দিল। মনে হইল, ছি ছি, করিয়াছি কি? পানানার ছল করিয়া রাখাল তাহাদের একলা রাখিয়া গেছে, কিন্তু সময় কাটিতেছে নীরবে। হয়তো তাহারা ফিরিল বলিয়া। এমন সময় কথা কহিলেন নতুন বউ প্রথমে। মুখ তুলিয়া বলিলেন, মেজকর্তা, আমাকে তুমি মার্জনা করো। ব্রজবাবু বলিলেন, মার্জনা করা সম্ভব বলে তুমি মনে করো? করি, কেবল তুমি বলেই। সংসারে আর কেউ হয়তো পারে না, কিন্তু তুমি পারো। তাহার চোখ দিয়া এতক্ষণে জল গড়াইয়া পড়িল। ব্রজবাবু ক্ষণকাল নীরবে থাকিয়া কহিলেন, নতুন বউ, মার্জনা করতে তুমি পারতে? নতুন বউ আঁচলে চোখ মুছিয়া বলিলেন, আমরা তো পারি মেজকর্তা। পৃথিবীতে এমন কোনো মেয়ে আছে যাকে স্বামীর এ অপরাধ ক্ষমা করতে হয় না? কিন্তু আমি সে তুলনা দিইনি। আমার ভাগ্যে এমন স্বামী পেয়েছিলাম যিনি দেহে মনে নিষ্পাপ, যিনি সব সন্দেহের ওপরে। আমি কি করে তোমাকে এর জবাব দেব? কিন্তু আমার মার্জনা নিয়ে তুমি করবে কি? যতদিন বাঁচবো মাথায় তুলে রাখবো। আমাকে কি তুমি ভুলে গেছো মেজকর্তা? তোমার মনে কি হয় বলো তো নতুন বউ? এ প্রশ্নের জবাব আসিল না। শুধু স্তব্ধ নত মুখে উভয়েই বসিয়া রহিলেন। খানিক পরে ব্রজবাবু বলিলেন, মার্জনা চেয়েও না নতুন বউ, সে আমি পারবো না। যতদিন বাঁচব তোমার উপরে এই অভিমান আমার যাবে না। তবু পাছে স্বামীর অভিশাপে তোমার কষ্ট বাড়ে, এই ভয়ে কোনোদিন তোমাকে অভিশাপ দিইনি। কিন্তু এমন অদ্ভুত কথা তুমি বিশ্বাস করতে পারো নতুন বউ?
নতুন বউ মুখ না তুলিয়েই বলিল, পারি। ব্রজবাবু বলিলেন, তাহলে আর আমি দুঃখ করব না। সেদিন আমাকে সবাই বললে অন্ধ, বললে নির্বোধ, বললে দেখিয়ে দিলেও যে দেখতে পায় না, প্রমাণ করে দিলেও যে বিশ্বাস করে না, তার দুর্দশা এমন হবে না তো হবে কার? কিন্তু দুর্দশা হয়েছে বলেই কি নিজেকে অন্ধ বলে মেনে নিতে হবে নতুন বউ? বলতে হবে যা করেছি আমি সব ভুল? জানি ভাই আমাকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে বন্ধু, আত্মীয় স্বজন, দাস দাসী, কর্মচারী, ঠকিয়েছে অনেকে। কিন্তু সব যখন যেতে বসেছিল, সেই দুর্দিনে তোমাকে বিবাহ করে আমিই তো ঘরে আনি। তুমি এসে একে একে সমস্ত বন্ধ করলে, সব লোকসান পূর্ণ হয়ে এলো। সেই তোমাকে অবিশ্বাস করতে পারিনি বলে আমি হলাম অন্ধ? আর যারা চক্রান্ত করে বাইরের লোক জড়ো করে তোমাকে নিচে টেনে নামিয়ে বাড়ির বার করে দিলে, তারাই চক্ষুষ্মান? তাদের নালিশ, তাদের নোংরা কথায় কান দিইনি বলেই আজ আমার এই দুর্গতি। আমার দুঃখের এ কি হলো সত্যি ইতিহাস? তুমি বলো তো নতুন বউ। নতুন বউ কখনো যে মুখ তুলিয়া স্বামীর মুখের প্রতি দুই চোখ মেলিয়ে চাহিয়েছিল, বোধহয় তাহা নিজেই জানিত না। এখন হঠাৎ তাহার কথা থামিতেই সে যেন চমকিয়ে আবার মুখ নিচু করিল। ব্রজবাবু বলিলেন, তুমি ছিলে শুধুই কি স্ত্রী, ছিলে গৃহের লক্ষ্মী, সমস্ত পরিবারের কর্ত্রী, আমার সকল আত্মীয়ের বড় আত্মীয়, সকল বন্ধুর বড় বন্ধু। তোমার চেয়ে শ্রদ্ধা ভক্তি আমাকে কে কবে করেছে? এমন করে মঙ্গল কে কবে চেয়েছে? কিন্তু একটা কথা আমি প্রায়ই ভাবি নতুন বউ, কিছুতেই জবাব পাইনি। আজ দৈবাত যদি কাছে পেয়েছি, বলো তো সেদিন কি হয়েছিল? এত আপনার হয়েও কি আমাকে সত্যি ভালোবাসতে পারোনি? না বুঝে তুমি তো কখনো কিছু করো না। দেবে এর সত্যি জবাব? যদি দাও, হয়তো আজও মনের মধ্যে আবার শান্তি পেতে পারি। বলবে? নতুন বউ মুখ তুলিয়ে চাহিল না, কিন্তু মৃদু কণ্ঠে কহিল, আজ নয় মেজকর্তা, আজ নয়, আজ নয়। তবে কবে দেবে বলো? আর যদি দেখা না হয়, চিঠি লিখে জানাবে। এবার নতুন বউ চোখ তুলিয়া চাহিল, কহিল, না মেজকর্তা, আমি তোমাকে চিঠিও লিখব না, মুখেও বলবো না। তবে জানবো কি করে? জানবে যেদিন আমি নিজে জানতে পারবো। কিন্তু এ যে হেয়ালি হলো। তা হোক, আজ আশীর্বাদ করো, এর মানে যেন একদিন তোমাকে বুঝিয়ে দিতে পারি। দ্বারের বাহির হইতে সাড়া আসিল, আমার বড্ড দেরি হয়ে গেল। এই বলিয়া রাখাল প্রবেশ করিল। এক ডিবা পান সম্মুখে রাখিয়ে দিয়া বলিল, সাবধানে তৈরি করিয়ে এনেছি মা, এতে অসুচি স্পর্শদোষ ঘটেনি, নিঃসংকোচে মুখে দিতে পারেন। নতুন বউ ইঙ্গিতে স্বামীকে দেখাইয়া দিতে রাখাল ঘাড় নাড়িল। ব্রজবাবু বলিলেন, আমি 13 বছর পান খাওয়া ছেড়ে দিয়েছি নতুন বউ, এখন তুমি হাতে করে দিলেও মুখে দিতে পারবো না। সুতরাং পানের ডিবা তেমনিই পড়িয়া রহিল, কেহ মুখে দিতে পারিলেন না। তারকা সে প্রবেশ করিল, তাহার বাসায় যাইবার কথা, অথচ যায় নাই, কাছেই কোথাও অপেক্ষা করিতেছিল। যে কারণেই হোক
সে দীর্ঘদিন অনুপস্থিত থাকিতে চাহে না, তাহাতে এই অবাঞ্ছিত কৌতূহল রাখালের চোখে বিসদৃশ ঠেকিল, কিন্তু সে চুপ করিয়াই রহিল। ব্রজবাবু বলিলেন, নতুন বউ, তোমার সেই মোটা বিছে হারটা কি ভট্টাচার্য মশাইয়ের ছোট মেয়েকে বিয়ের সময় দেবে বলেছিলে? বিয়ে অনেক দিন হয়ে গেছে, দুটি ছেলে মেয়েও হয়েছে, এতকাল সংকোচে বোধ করি চাইতে পারেন, কিন্তু এবার পুজোর সময়ে এসে সেই হারটা চেয়েছিল, দেব? নতুন বউ বলিলেন, হ্যাঁ, ওটা তাকে দিও। ব্রজবাবু কহিলেন, আর একটা কথা, তোমার যে টাকাটা কারবারে লাগানো ছিল, সুদে আসলে সেটা 1050 হয়েছে। কি করবে সেটা? তুলে তোমাকে পাঠিয়ে দেব। তুলবে কেন? আরও বাড়ুক না। না নতুন বউ, সাহস হয় না। বরিশালের চালানি সুপারির কাজে অনেক টাকা লোকসান গেছে, থাকলেই হয়তো টান ধরবে। নতুন বউ একটু ভাবিয়ে বলিলেন, এ ভয় আমার বরাবর ছিল। গোকুল সাহাকে সরিয়ে দিয়ে তুমি বীরেনকে পাঠাও, আমার টাকা মারা যাবে না। ব্রজবাবুর চোখ দুটো হঠাৎ সজল হইয়া উঠিল। সামলাইয়া লইয়া বলিলেন, নিজেও তো বুড়ো হলাম গো, আরও খাটবো কতকাল। ভাবছি সব তুলে দিয়ে এবার ঠাকুর ঘর থেকে বার হবে না। এই তো, না, সে হবে না। ব্রজবাবু নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। বহুক্ষণ পর্যন্ত একটি কথাও কহিলেন না। মনে মনে কি যে ভাবিতে লাগিলেন, বোধহয় একটি মাত্র লোকই তাহার আভাস পাইল। হঠাৎ এক সময় বলিয়া উঠিলেন, দেখো নতুন বউ, সোনারপুরের কতকটা অংশ দাদার ছেলেদের ছেড়ে দেওয়া তুমি উচিত মনে করো? নতুন বউ বলিলেন, তাদের তো আর কিছুই নেই, সবটাই ছেড়ে দাও না। সবটা? নতুন বউ বলিলেন, ক্ষতি কি? সবটাই ছেড়ে দাও না। বেশ, তাই হবে। তোমার মনে আছে বোধ হয়, দাদার বড় মেয়ে জয়দুর্গাকে কিছু দেবার কথা হয়েছিল। জয়দুর্গা বেঁচে নেই, কিন্তু তার একটি মেয়ে আছে, অবস্থা ভালো নয়। এরা ভাগ্নিকে কিছু দিতে চায় না। তুমি কি বলো? নতুন বউ বলিলেন, সোনারপুরের আয় বোধ হয় 1000 টাকার ওপর। জয়দুর্গার মেয়েকে 100 টাকার মতো ব্যবস্থা করে দিলে অন্যায় হবে না। ভালো, তাই হবে। আবার কিছুক্ষণ নিঃশব্দে কাটিল। হ্যাঁ নতুন বউ, তোমার গয়নাগুলো কি সব সিন্ধুকেই পচবে? কেবল তৈরি করালে, কখনো পরলে না। দেব সেগুলো তোমাকে পাঠিয়ে। নতুন বউ হঠাৎ বোধহয় প্রস্তাবটা বুঝিতে পারেন নাই। তারপরে মাথা হেঁট করিলেন। একটু পরেই দেখা গেল টেবিলের উপরে টপ টপ করিয়া কয়েক ফোঁটা জল ঝরিয়া পড়িল। ব্রজবাবু সশব্যস্তে বলিয়া উঠিলেন, থাক থাক নতুন বউ, তোমার রেণু পড়বে, ও কথায় আর কাজ নেই। মিনিট 5-6 পরে তিনি ঘড়ির দিকে চাহিয়া কহিলেন, সন্ধ্যা হয়ে আসছে, এবার তাহলে আমি উঠি। তাহার সন্ধ্যা আহ্নিক, গোবিন্দের সেবা, এই সকল নিত্য কর্তব্যের কোনো কারণে সময় লঙ্ঘন করা চলে না, তাহা রাখাল জানিত। সেও ব্যস্ত হইয়া পড়িল। পৌরকালে ব্রজবাবুর ইহাই যে প্রত্যহের প্রধান কাজ, নতুন বউ তাহ জানিতেন না। আঁচলে চোখ মুছিয়ে ফেলিয়ে বলিলেন, রেনুর বিয়ের কথাটা তো শেষ হলো না মেজকর্তা। ব্রজবাবু বলিলেন, তুমি যখন চাও না, তখন ও বাড়িতে হবে না।
নতুন বউ স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, বাঁচলাম। ব্রজবাবু বলিলেন, কিন্তু বিয়ে তো বন্ধ রাখা চলবে না, সুপাত্র পাওয়া চাই, দুটো খেতে পড়তে পায় তাও দেখা চাই। রাজু, তোমার তো বাবা অনেক বড় ঘরে যাওয়া আসা আছে, তুমি একটি স্থির করে দিতে পারো না? এমন মেয়ে তো কেউ সহজে পাবে না। রাখাল অধোমুখী মৌন হইয়া রহিল। নতুন বউ বলিলেন, এত তাড়াতাড়ি দরকার কি মেজকর্তা? ব্রজবাবু মাথা নাড়িলেন, সে হয় না নতুন বউ, নির্দিষ্ট দিনে দিতেই হবে, দেশাচার অমান্য করতে পারবো না, তাছাড়া আরো অমঙ্গলের সম্ভাবনা। কিন্তু এর মধ্যে সুপাত্র যদি না পাওয়া যায়, পেতেই হবে। কিন্তু না পাওয়া গেলে পাগলের বদলে বাঁদরের হাতে মেয়ে দেবে, সে মেয়ের কপাল। তার চেয়ে হাত পা বেঁধে ওকে জলে ফেলে দিও, তাই তো দিচ্ছিলে। আলোচনা পাছে বাদানুবাদে দাঁড়ায়, এই ভয়ে রাখাল মাঝখানে কথা কহিল, বলিল, মামাবাবু কি রাগারাগি করবেন মনে হয় কাকাবাবু? ব্রজবাবু ম্লান হাসিয়া বলিলেন, মনে হয় বই কি, হেমন্তর স্বভাব তুমি জানোই তো রাজু, সহজে ছাড়বে না। রাখাল খুব জানিত, তাই চুপ করিয়া রহিল। নতুন বউ হঠাৎ ক্রুদ্ধ হইয়া কহিলেন, তোমার মেয়ে যেখানে ইচ্ছে বিয়ে দেবে, ইচ্ছে না হলে দেবে না, তাতে হেমন্তবাবু বাধা দেবেন কেন? দিলেই বা তুমি শুনবে কেন? প্রত্যুত্তরে ব্রজবাবু না বলিলেন বটে, কিন্তু গলায় জোর নাই, তাহা সকলেই অনুভব করিল। নতুন বউ বলিতে লাগিলেন, তোমার ছেলে নেই, শুধু দুটি মেয়ে, এরা যা পাবে তাতে খুঁজলে কলকাতা শহরে সুপাত্রের অভাব হবে না, কিন্তু সে কটা দিন তোমাকে স্থির হয়ে থাকতেই হবে। আশীর্বাদ গায়ে হলুদের ওজর তুলে ভূত প্রেত পাগল ছাগলের হাতে মেয়ে সম্প্রদান করা চলবে না। এর মধ্যে হেমন্তবাবু বলে কেউ নেই, বুঝলে মেজকর্তা? ব্রজবাবু বিষণ্ণ মুখে মাথা নাড়িয়ে বলিলেন, হাঁ। রাখাল কথা কহিল, বলিল, এ হলো সহজ যুক্তি ও ন্যায় অন্যায়ের কথা মা, কিন্তু হেমন্তবাবুকে তো আপনি জানেন না। রেণু অনেক কিছু পাবে বলেই তার অদৃষ্টে আজ মামাবাবুর পাগল আত্মীয় জুটেছে, নইলে জুটত না। ও নিঃশ্বাস ফেলবার সময় পেত। মামাবাবু এক কথায় হাল ছাড়বার লোক নয় মা। কি করবেন তিনি শুনি? রাখাল জবাব দিতে গিয়ে হঠাৎ চাপিয়া গেল। ব্রজবাবু দেখিয়ে বলিলেন, লজ্জা নেই রাজু, বলো, আমি অনুমতি দিচ্ছি। তথাপি রাখালের সংকোচ কাটে না, ইতস্তত করিয়া শেষে কহিল, ও লোকটা গায়ে হাত দিতে পর্যন্ত পারে। কার গায়ে হাত দিতে পারে রাজু? মেজ কর্তার। হ্যাঁ, একবার ঠেলে ফেলে দিয়েছিল, 15-16 দিন কাকাবাবু উঠতে পারেননি। নতুন মার চোখের দৃষ্টি হঠাৎ ধক করিয়ে জ্বলিয়ে উঠিল। তারপরেও ও বাড়িতে আছে, খাচ্ছে পড়ছে। রাখাল বলিল, শুধু নিজে নয়, মাকে পর্যন্ত এনেছেন, কাকাবাবুর শাশুড়ি। পরিবার নেই, মারা গেছেন, নইলে তিনিও বোধ করি এতদিনে এসে হাজির হতেন। সে করে গেড়ে ওরা বসেছে মা, নড়ার সাধ্যকার। আমাকে একদিন নিজে আশ্রয় দিয়ে এনেছিলেন বলে কেউ টলাতে পারেনি, কিন্তু মামাবাবুর একটা ভ্রুকুটির ভার সইল না, ছুটে পালাতে হলো। সত্যি কথা বলি মা,
রেনুর বিয়ে নিয়ে কাকাবাবুর সম্বন্ধে আমার মস্ত ভয় আছে। নতুন বউ বিস্ফারিত চক্ষে চাহিয়া রহিলেন। নিরুপায় নিষ্ফল আক্রোশে তাহার চোখ দিয়ে যেন আগুনের স্রোত বহিতে লাগিল। রাখাল ইঙ্গিতে ব্রজবাবুকে দেখাইয়া বলিল, এখন হেমন্তবাবু বাড়ির কর্তা, তার মা হলেন গিন্নি। এই দাবানলের মধ্যে এই শান্ত নিরীহ মানুষটিকে একলা ঠেলে দিয়ে আমার কিছুতে ভয় ঘুচে না, অথচ পাগলের হাত থেকে রেনুকে বাঁচাতেই হবে। আজ আপনার মেয়ে, আপনার স্বামী বিপদে কুল কিনারা পায় না মা, হে ভাবলেও আমার মাথা খুঁড়ে মরতে ইচ্ছে করে। নতুন মা জবাব দিলেন না, শুধু সম্মুখের টেবিলের উপর ধীরে ধীরে মাথা রাখিয়া স্তব্ধ হইয়া রহিলেন। তারক উত্তেজনায় ছটপট করিয়া উঠিল। সংসারে এত বড় নালিশ যে আছে ইহার পূর্বে সে কল্পনাও করে নাই। নির্বাক নিস্পন্দ পাষাণ মূর্তি, কি কথা সে ভাবিতেছে। মিনিট 2-3 কাটিল, কে জানে আরও কতক্ষণ কাটিত। বাহির হইতে রুদ্ধদ্বারে ঘা পড়িল। বুড়িছি মনে করিয়া রাখাল কপাট খুলিতেই একজন ব্যস্ত ব্যাকুল বাঙালি চাকর ঘরে ঢুকিয়ে পড়িল। মা! নতুন মা মুখ তুলিয়া চাহিলেন। তুই যে? সে অত্যন্ত উত্তেজিত, কহিল, ড্রাইভার নিয়ে এলো মা, শিগগির চলুন, বাবু ভয়ানক রাগ করছেন। কথাটা সামান্যই, কিন্তু কদর্যতার সীমা রহিল না। ব্রজবাবু লজ্জায় আরেক দিকে মুখ ফিরাইয়া রহিলেন। চাকরটার বিলম্ব সহে না, তাগাদা দিয়ে পুনশ্চ কহিল, উঠে পড়ুন মা, শিগগির চলুন, গাড়ি এনেছি। কেন? লোকটা ইতস্তত করিতে লাগিল। স্পষ্টই বুঝা গেল বলিতে তাহার নিষেধ আছে। বাবু কেন ডাকছেন? চলুন না মা, পথেই বলবো। আর তর্ক না করিয়া নতুন মা উঠিয়া দাঁড়াইলেন, কহিলেন, চললাম মেজকর্তা। চললে? হাঁ। এ কি তুমি ডেকে পাঠিয়েছ যে জোর করে রাগ করে বলবো? এখন যাবার সময় নেই, তুই যা। আমাকে যেতেই হবে। যাকে কখনো কিছু বলনি, তোমার সেই নতুন বউকে আজ একবার মনে করে দেখো তো মেজকর্তা, দেখো তো তাকে আর চেনা যায় কিনা। ব্রজবাবু মুখ তুলিয়া নির্নিমেষে তাহার মুখের প্রতি চাহিয়া রহিলেন। নতুন বউ বলিলেন, মার জন্য ভিক্ষে চেয়েছিলাম, কিন্তু স্বীকার করনি। উপেক্ষা করে বললে, এ নিয়ে তোমার হবে কি? কখনো তোমার কাছে কিছু চাইনি, চাইতে তোমার কাছে আমার লজ্জা করে, অভিমান হয়। কিন্তু আর যে যাই বলুক মেজকর্তা, এমন কথা তুমি কখনো আমাকে বলো না, বলবে না বলো? ব্রজবাবুর বুকের মধ্যে যেন ভূমিকম্প হইয়া গেল। বহুদিন পূর্বের একটা ঘটনা মনে পড়িল। তখন রেনুর জন্মের পর নতুন বউ পীড়িত, কি একটা জরুরি কাজে তাহার ঢাকা যাইবার প্রয়োজন। সেদিনও এই নতুন বউ কণ্ঠস্বরে এমনি আকুলতা ঢালিয়েই মিনতি জানাইয়াছিল, ঘুমিয়ে পড়লে ফেলে রেখে আমাকে পালাবে না বলো। সেদিন বহু ক্ষতি স্বীকার করিয়েই তাহাকে ঢাকা যাওয়া বন্ধ করিতে হইয়াছিল। সেদিনও স্ত্রৈণ বলিয়ে তাহাকে গঞ্জনা দিতে লোকে ত্রুটি করে নাই। কিন্তু আজ চাকরটা বুঝিল না কিছুই, কিন্তু ব্যাপার দেখিয়া হঠাৎ কেমন ভয় পাইয়া বলিয়া ফেলিল, মা, তোমার নিচের ভাড়াটে একজন আফিং খেয়ে মরমর হয়েছে, তাই এসেছি ডাকতে। নতুন বউ সভয়ে প্রশ্ন করিল, কে আফিং খেলে রে?
জীবনবাবুর স্ত্রী। জীবনবাবু কোথায়? চাকরটা বলিল, তার 7-8 দিন খোঁজ নেই। শুনেছি আফিসের চাকরি গেছে বলে পালিয়েছে। কিন্তু তোর বাবু করছেন কি? হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়েছে? চাকরটা বলিল, কিছুই হয়নি মা, পুলিশের ভয়ে বাবু দোকানে চলে গেছেন। তোমার বাড়ি, তোমার ভাড়াটে, তুমিই তার উপায় করো মা, বউটা হয়তো বাঁচবে না। রাখাল উঠিয়ে দাঁড়াইল, বলিল, দরকার হতে পারে মা, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? নতুন মা বলিলেন, কেন পারবে না বাবা, এসো। যাবার পূর্বে এবার তিনি হাত দিয়ে স্বামীর পা দুটি স্পর্শ করিয়া মাথায় ঠেকাইলেন। সকলে বাহির হইলে রাখাল ঘরে তালা দিয়া নতুন মার অনুসরণ করিল। নতুন মা ডাকেন নাই, রাখাল নিজে যাচিয়া তাহার সাহায্য করিতে চলিয়াছে। তখনকার দিনে রমণীবাবু রাখাল রাজকে ভালো করিয়াই চিনিতেন। তাহার পরে দীর্ঘ 13 বৎসর গত হইয়াছে এবং উভয় পক্ষে পরিবর্তন ঘটিয়াছে বিস্তর, কিন্তু তাহাকে না চিনিবারও হেতু নাই, অন্তত সেই সম্ভাবনাই সমধিক। গাড়ির মধ্যে বসি রাখাল ভাবিতে লাগিল, হয়তো তিনি দোকানে যান নাই, হয়তো ফিরিয়া আসিয়াছেন, হয়তো বাড়িতে না থাকার অপরাধে তাহারই সম্মুখে নতুন মাকে অপমানের এক শেষ করিয়া বসিবেন। তখন লজ্জা ও দুঃখ রাখিবার ঠাঁই থাকিবে না। এইরূপ নানা চিন্তায় সে নতুন মার পাশে বসিয়াও অস্থির হইয়া উঠিল। স্পষ্ট দেখিতে লাগিল, তাহার এই অভাবিত আবির্ভাব রমণীবাবুর ঘোরতর সন্দেহ জাগিবে এবং রেণুর বিবাহ ব্যাপারটা যদি নতুন মা গোপনে রাখিবার সংকল্প করিয়াই থাকেন, তো তাহা নিঃসন্দেহে ব্যর্থ হইয়া যাইবে। কারণ সত্য ও মিথ্যা অভিযোগের নিরসনে আসল কথাটা তাহাকে অবশেষে প্রকাশ করিতেই হইবে। সেই অভদ্র চাকরটা ড্রাইভারের পাশে বসিয়াছিল। মনিবের ভয়ে তাহার তাগিদের উদ্ভ্রান্ত রুক্ষতা ও প্রত্যুত্তরে নতুন মার বেদনাক্ষুব্ধ লজ্জিত কথাগুলি রাখালের মনে পড়িল এবং সেই জিনিসেরই পুনরাবৃত্তি স্বয়ং মনিবের মুখ হইতে এখন কি আকার ধারণ করিবে ভাবিয়া অতিষ্ঠ হইয়া কহিল, নতুন মা, গাড়িটা থামাতে বলুন, আমি নেমে যাই। নতুন মা বিস্ময়াপন্ন হইলেন, কেন বাবা, কোথাও কি খুব জরুরি কাজ আছে? রাখাল বলিল, না, কাজ তেমন নেই, কিন্তু আমি বলি আজ থাক। কিন্তু মেয়েটাকে যদি বাঁচানো যায় সে তো আজই দরকার রাজু, অন্য দিনে তো হবে না। বলা কঠিন। রাখাল সংকোচ ও কুণ্ঠায় বিপন্ন হইয়া উঠিল। শেষে মৃদুকণ্ঠে বলিল, আমি ভাবছি পাছে রমণীবাবু কিছু মনে করেন। শুনিয়া নতুন মা হাসিলেন, ও তাই বটে, কিন্তু কি একটা লোক কি একটা মনে করবে বলে মেয়েটা মারা যাবে বাবা? বড় হয়ে তোমার বুঝি এই বুদ্ধি হয়েছে? তাছাড়া শুনলে তো তিনি বাড়ি নেই, পুলিশ হাঙ্গামার ভয় পালিয়েছেন, হয়তো 2-3 দিন আর এ মুখ হবেন না। রাখাল আশ্বস্ত হইল না, ঠিক বিশ্বাস করিতেও পারিল না, প্রতিবাদও করিল না। ইতিমধ্যে গাড়ি এসে দ্বারে পৌঁছিল। দেখিল তাহার অনুমানই সত্য। একজন পৌরকোচের ভদ্রলোক উপরের বারান্দায় থামের আড়ালে দাঁড়াইয়া প্রতীক্ষা করিতেছিলেন। দ্রুতপদে নামিয়া আসিলেন। রাখাল মনে মনে প্রমাদ গুনিল। তাহার চোখে মুখে কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ। কহিলেন,
এলে, শুনেছ তো জীবনের স্ত্রী, কি সর্বনাশ। কথাটা সম্পূর্ণ হইল না। সহসা রাখালের প্রতি চোখ পড়িতেই থামিয়া গেলেন। নতুন মা বলিলেন, রাজুকে চিনতে পারলে না? তিনি এক মুহূর্ত ঠাওর করিয়া বলিয়া উঠিলেন, ও রাজু, আমাদের রাখাল? বেশ, চিনতে পারবো না? নিশ্চয় চিনতে পারবো না। রাখাল পূর্বেকার প্রথা মতো হেঁট হইয়া নমস্কার করিল। নমস্কার। শেষের পরিচয় আজ এইটুকুই। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন। আজকের মতো নমস্কার।